আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম পৃথিবীর পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে আমরা দাম্মাম থেকে রওনা দিয়ে যাত্রাপথে রিয়াদে একদিনের জন্য বিরতি নিয়েছিলাম। আমরা রিয়াদের আইকনিক বিল্ডিং কিংডম সেন্টার টাওয়ারের পাশে একটা হোটেলে স্টে করছিলাম এবং গতকালকে রিয়াদের পুরো শহরটা একটু ঘুরে দেখলাম। আমরা আজকে দুপুর 12টার দিকে হোটেল থেকে চেক আউট করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ইচ্ছে হলো তাইফের আল হাদা মাউন্টেন রোড দিয়ে মক্কায় ঢুকবো, তো এই জন্য আমাদের সময় একটু বেশি লাগবে। প্রায় 10.5 ঘন্টার মতো ড্রাইভ করতে হবে এবং দূরত্ব প্রায় 1000 কিলোমিটার থেকে একটু বেশি। তো আমরা মক্কা যাওয়ার যে আমাদের এক্সপিরিয়েন্স, যে আমাদের জার্নি এবং উমরা করা সকল জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। রিয়াদ থেকে মক্কায় যাওয়ার রোডটা খুবই চমৎকার। কোথাও কোথাও দুই পাহাড়ের মাঝখান দিয়ে রোড চলে গেছে। তো এই যে আমরা এখন খুব উপর থেকে নিচের দিকে নামতেছি, অনেকক্ষণ ধরেই আমরা উপর থেকে নিচের দিকে নামতেছি। নিচে দেখা যাচ্ছে একটা সমতল ভূমি আছে, ওখানে আবার শহর দেখা যাচ্ছে, আবার ডান পাশে বাম পাশে দুপাশে পাহাড়। দাম্মাম থেকে রিয়াদ আসার পথে দেখলাম হাতের ডান পাশে এরকম অনেকগুলো মাজরা, মানে হলো বাংলাদেশে যেগুলোকে বলে ফার্ম হাউস। তো এখন রিয়াদ থেকে আবার মক্কা যাওয়ার পথেও দেখতেছি হাতের ডান পাশ দিয়ে অজস্র ফার্ম হাউস আছে। তো বিশেষ করে এগুলোকে মাজরা বলা হয়। যেমন এখানে খাজুরের বাগান আছে, সবজির বাগান আছে, এই যে। আর এই মাজরাগুলোতেই অনেক বাংলাদেশি কাজ করে। যে আমরা আগে শুনতাম কৃষির বিষয়ে, মাজরার বিষয় যাচ্ছে, তো মাজরাই হলে যে কৃষিকাজের বিষয় যেগুলোকে বলা হয়। যে এদিকে আমাদের মোহন ভাই গাড়ি চালাচ্ছে, বাম পাশ থেকে অনেক সূর্যের আলো, এই জন্য গামছা দিয়ে সূর্যের আলো থেকে রক্ষা পাচ্ছে। বিশেষ করে অ্যাকচুয়ালি ওনার চিন্তা করতেছে সূর্যের আলোতে যদি এক হাত কালো হয়ে যায় তাহলে ডান হাত তো সুন্দর আছে, সুন্দর আর কালোর মধ্যে ইয়ে হয়ে যাবে, এই জন্য দুটাকে। আর এদিকে আমাদের পিছনে আছে সাফা কুটকুট করে পপকর্ন খাচ্ছে, কুটকুট করে খাচ্ছে। এদিকে চাঁদকে আমি দেখাবো না, চাঁদ বলছে যে ওকে নাকি ভিডিওতে না দেখানোর জন্য। এই জন্য আমরা চাঁদকে দেখাতে পারলাম না, দুঃখিত, চাঁদকে দেখানো গেল না। আমাদের এখন সাফাকে দেখাচ্ছি। সাফা নিজেও পপকর্ন দিয়ে মুখ দেখে রাখছে। মসজিদ মক্কা যাওয়ার পথে অনেক সুন্দর একটা মসজিদ। এর মধ্যে প্রায় 300 কিলোমিটার ড্রাইভ করে চলে আসলাম। যে রিয়াদ থেকে মক্কা যাওয়ার রোডটা আসলে খুব সুন্দর, একবারে পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখান দিয়ে রোডটা গেছে। অনেক জায়গায় এরকম পাহাড় কেটে কেটে বা পাহাড়ের উপর থেকে নিচে এরকম রোড। এই যে আমরা যাচ্ছি এই রোডটা করে দুই পাহাড়ের মাঝখানে, ডান পাশেও পাহাড় বাম পাশেও পাহাড়। আমরা রিয়াদ থেকে রওনা দেওয়ার পর প্রায় 4 ঘন্টার মতো অতিক্রম হলো। তো এখন সামনে পেট্রোল পাম্প পেলে আমরা যাত্রা বিরতি নিব, গাড়িতে ফুয়েল নিতে হবে এবং সবাই একটু ফ্রেশ হব। এই যে পেট্রোল পাম্পে নামার পরে তিয়াশা সাদের সাথে দুষ্টুমি করতেছে। সাদ এবং তিয়াশা সবসময় খুনসুটি করে, একজন একজনকে খোঁচাখুচি করে। পবিত্র শহর মক্কা যাওয়ার পথে বৃষ্টির মুখে পড়লাম আমরা এখনো তাইফ অ্যাপ্রোচ করতেছি। তাইফ এখনো এসে পৌঁছায়নি, তাইফের খুব কাছাকাছি চলে আসলাম। অনেক বৃষ্টির মধ্যে পড়লাম আমরা যাওয়ার পথে। খুব খুশি বৃষ্টিতে। এই যে আমরা মিকাতে চলে আসলাম। তো আসার পথ থেকে এখানে অ্যাকচুয়ালি মক্কা আসার পথে মাঝপথ থেকে অনেক বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এখনো চলমান। এই মিকাতটার নাম হলো মিকাত ওয়াদি মেহরাম। আমরা এখান থেকে ইহরামের কাপড় পরিধান করব, করে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। খুবই ঠান্ডা বাতাস, মানে সামারে এরকম বৃষ্টি আর এইরকম ওয়েদার কল্পনা করা যায় না। আমরা দাম্মাম থেকে আসছি, দাম্মামে গরমের কারণে বের হইতে পারতাম না, আর এখন এত ঠান্ডা এখানে, মানে বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা বাতাস। এই যে আমাদের গ্রুপ আসতেছে, বৃষ্টি এবং ঠান্ডা বাতাস। এই যেন
উপর থেকে নামলাম। তো এই দিকে হলো ছেলেদের ওয়াশরুম, তারপরে হলো গোসলখানা, আর এটা হলো ফিমেলদের ওয়াশরুম অ্যান্ড গোসলখানা। আমরা এদিকে চলে যাবো, গিয়ে তারপরে গোসল টোসল করে রেডি হয়ে বেরোতে হবে। সেই মিকাত এরিয়া, এখানে এই যে মাঝখানে একটা মসজিদও আছে। এই যে আমরা মিকাতের ইহরামের কাপড় পরিধান করে ফেললাম, পরে ইহরামের 2 রাকাত নামাজও পড়লাম, পরে এই যে এখন যাচ্ছি। এই যে আমরা যখন আসছিলাম তখন অনেক বৃষ্টি চলতেছিল, যে আমরা গোসল টোসল করে উঁচু করে ইহরামের কাপড় পরিধান করলাম। তো মোটামুটি এখন বৃষ্টি শেষ, এই এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আমরা মিকাত শেষ করে এখন তাইফের আল হাদা মাউন্টেন রোড ধরে পবিত্র শহর মক্কার দিকে যাচ্ছি। এই তাইফের আল হাদা মাউন্টেন রোডটা নিয়ে একটু বলতে হয়। এই মাউন্টেন রোডটি সি লেভেল থেকে প্রায় 2100 মিটার উচ্চতায় অবস্থিত। এই জন্য বিশেষ করে সৌদি আরবিয়ান এবং পৃথিবীর অন্যান্য দেশের ট্যুরিস্টদের কাছে এই রোডটি খুবই আকর্ষণীয় একটা রোড। এই রোডটা তাইফ এবং মক্কাকে সংযোগ ঘটিয়েছে। এর উচ্চতার কারণে এখানে মানে যে কোনো সময় খুবই তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে বিশেষ করে বাতাসের সাথে মেঘগুলি এসে যখন পাহাড়ে বাড়ি খায় তখন এখানে যখন তখন বৃষ্টি হয়, যখন তখন আবার সূর্যের আলো থাকে। আর এখান থেকেই একমাত্র খুবই সুন্দর করে পুরো মক্কা সিটিটাকে একেবারে পাখির চোখে দেখা যায়। তো পুরো মক্কা সিটিকে পাখির চোখে দেখার এক অন্যরকম রোমাঞ্চকর একটা অনুভূতি নেওয়া যায় এখানে। বিশেষ করে যারা এখানে এই তাইফে ঘুরতে আসে, এখানে কিন্তু ঘোরার জন্য দেখার জন্য অনেক কিছু আছে। এখানে কেবল কার আছে, অনেক রিসোর্ট আছে, যে এখান থেকে সবাই বিশেষ করে এই যে পাহাড়ি অঞ্চল, তারপরে পাহাড়ের যে সৌন্দর্য, উপর থেকে মক্কা সিটি দেখার সৌন্দর্য দেখা সম্ভব। আমরা প্রায় পবিত্র শহর মক্কার কাছাকাছি এসে পৌঁছালাম। আমরা মক্কার খুব কাছাকাছি চলে আসলাম। এই যে এখানে একটা খুবই সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, গাছের কারণে দেখা যাচ্ছে না। এই যে ডান পাশে দেখা যাচ্ছে মক্কার সেই ঐতিহাসিক কলক টাওয়ার। এই কলক টাওয়ারের সাথে হলো মসজিদ আল হারাম, কাবা শরীফ, সব কিছু দেখা যাচ্ছে। আমরা এখন এই যে মসজিদ আল হারামের খুব কাছাকাছি চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি যে আমাদের হোটেলে চেক ইন করার জন্য। হোটেলে চেক ইন করে তারপর হোটেল থেকে বের হয়ে আমরা মসজিদ আল হারামে যাব। এই যে এখানে আরেকটা মসজিদ, কত মসজিদ, খালি মসজিদের মসজিদ। আমরা প্রায় আমাদের হোটেলের কাছে চলে আসছি। আমরা হোটেলের খুব কাছে চলে আসলাম। হোটেলে আগে চেক ইন করে তারপর আমরা যাবো। এই যে হোটেল একবার পাহাড়ের কাছে। যে আমাদের হোটেল আগে চেক ইনটা হয়নি, চেক ইন করার পরে তারপর আমরা কাবা শরীফের দিকে যাব। এটা আমাদের হোটেল লবি, এটা আমরা এখন চেক ইন হইতেছি। জাস্ট রুম অ্যালোকেট করতেছে, রুম অ্যালোকেট করার পরে আমরা রুমে যাব। ওকে বললাম যে হায়ার ফ্লোর রুম দেওয়ার জন্য। হাজিরা রিসেপশনের পিছন দিক থেকে হলো এলিভেটর, অনেকগুলো এলিভেটর, 1 2 3 4 8টা এলিভেটর দুই পাশে। এই যে আমাদের রুম 1123। আচ্ছা, আমাদের রুমটা হলো 11 ফ্লোরে। আচ্ছা, ভালো না? যাই চল, রিসেপশনে ভালো একটা কাজ করছে, আমাদেরকে পাশাপাশি রুম দিয়েছে 1123 এবং 1124। Are you a good baby? Are you a good baby? Yes.
আমরা এখন হোটেল লবিতে ওয়েট করতেছি, আমরা উমরা করতে যাব। যে তাসমিরা এখনও নিচে নামে নেই, আমি আর আইজান ওয়েট করতেছি ওদের জন্য। তো একটা ভালো আছে, এখান থেকে এই যে হোটেলেরই গাড়ি যাবে, নবোটেলের গাড়ি যাবে প্রতি 30 মিনিট পর পর ওখানে কাবা শরীফের কাছে যায় এবং আসে। তো আমরা মোটামুটি হোটেল গাড়িতে যেতে পারবো এবং আসতে পারবো, যদিও খুব কাছে। আমরা ওই যে কাছাকাছি হোটেলগুলোতে পার্কিং পাওয়া যায় না, পার্কিং একটা ঝামেলা থাকে, তো এই জন্য একটু দূরে হোটেল থাকলাম যেন এখানে এদের হোটেলের পার্কিং আছে, বেসমেন্ট পার্কিং করলাম। এই যে কিছুক্ষণ পর চলে যাবো আমরা। এখান থেকে প্রতি 30 মিনিট পর গাড়ি যায়, আবার ওখান থেকে প্রতি 30 মিনিট পর পর গাড়ি আসে। আইজান, উই আর গোয়িং টু কাবা শরীফ। আর ইউ এক্সাইটেড? এটা তোমার সেকেন্ড টাইম না মামা? তুমি তো আরেকবার গিয়েছিল। হ্যাঁ, ডিসেম্বরে একবার গিয়েছিল না? হ্যাঁ, এখন আমরা আবার যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা কাবা শরীফে যাচ্ছি। হ্যাঁ, ওকে মা। এই যে আমরা টানেলের ভিতর দিয়ে রোড দিয়ে যাচ্ছি কাবা শরীফের দিকে। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা এসে পড়লাম পবিত্র কাবা শরীফের কাছে। এই যে পাশে হলো ফলক টাওয়ার। আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি ঢোকার জন্য। ওই পাশ দিয়ে গিয়ে তারপরে কাবা শরীফের দিকে ঢুকতে হবে। আমরা কাবা শরীফের ভিতরের দিকে যাচ্ছি। কাবা শরীফের ভিতর দিকে যাওয়ার রুট। এই যে আমরা কাবা শরীফের দিকে যাচ্ছি। এই যে সামনেই কাবা শরীফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আমাকে আবারও কাবা শরীফ দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আল্লাহ। মাশাআল্লাহ। আমাদের তাওয়াফ শেষ হইল। তাওয়াফ শেষ হয়েছে, এখন আমরা ওই যে সাফা মারোয়াতে যাবো। সাফা মারোয়াটা হলো এইদিকে। 7টার তাওয়াফ শেষ করে এখন যাচ্ছি সাফা এরিয়া, মারোয়া এরিয়া। দুটা পাহাড় আছে যেখানে জমজম কূপ আছে, তো সেই দিকে যাচ্ছি। এই পাশটা হলো সাফা পাহাড়, সাফা পাহাড়। এই পাশটা হলো মারোয়া, এটাকেই বলে সাফা মারোয়া। ওই পাশটা হলো মারোয়া, আর এটা হলো আল সাফা। আল সাফাতে আইজু, তুমি কি আল সাফাতে বসে আছো আম্মু? এই যে আল সাফা। সাফা শেষ করে এখন মারোয়ার দিকে যাচ্ছি। মারোয়া আইজি কি আছে?
আইজি আইজেল মামা এই যে এখন এই পাশ দিয়ে বের হয়ে এই যে এদিকে যেতে হবে সামনের পাশে। আমরা আমাদের উমরার কার্যক্রম সম্পন্ন করলাম, তারপরে জামাতে ফজর নামাজ আদায় করলাম পবিত্র কাবা শরীফের, এবং এখন হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে ব্রেকফাস্ট করে একটা ঘুম দেব। এটা আমাদের ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা অনেক বড়, দেখবেন রেস্টুরেন্ট থেকে একটা দারুণ একটা ভিউ। মোহন ভাই, ব্রেকফাস্ট কেমন? ভালো? Habibi, this is Habibi, the Habibi, Habibi, Habibi. এই যে তাই পরে গোসল করে আসছে। এখন 4টা বাজে, আমরা চেক আউট হচ্ছি। আমরা এখন চেক আউট হয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে প্রায় আমাদের বাসা প্রায় কত 800 850 প্লাস 400-র বেশি, কত প্রায় 1300 কিলোমিটার যেতে হবে। আমরা চেক আউট করে ফেলছি, যাওয়ার আগে একটু লাঞ্চটা করে যাব। লাঞ্চ করার জন্য এখানে বসলাম রেস্টুরেন্টটার। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করছি কিন্তু অন্য পাশে, ওখানকার একটা ভিউ ছিল। আমার এই পাশের ভিউটা হলো এরকম সুন্দর ভিউ, পাহাড়। এটা হলো রেস্টুরেন্টের অপর পাশের ভিউ। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছিলাম, সেটা ভিউ ছিল অন্য পাশ। বাইরে ভিউ দেখতেছে, এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মসজিদ আছে নিচে। লাঞ্চের খাবার এসে গেলো, লাঞ্চ করে তারপর আর কি বের হয়ে যাবে এখান থেকে বাসার উদ্দেশ্যে। আমরা এখন চেক আউট হব হোটেল থেকে। আমরা এখন চেক আউট হয়ে যাবো। চেক আউট হওয়ার আগে এরা গাওয়া খাচ্ছে, গাওয়া নিয়ে যেতেছে যে গাওয়ার সাথে খাওয়ার জন্য নিছি। গাওয়ার সাথে কি দিয়ে খাবো? এই পাশটা হলো আমাদের হোটেলের বাইরে সাইড। দিনের বেলা আমরা তো রাতে আসছি, গিয়েছিলাম সেটা আমাদের হোটেল। আমরা 11th ফ্লোরে ছিলাম। খুব সুন্দর জায়গার সামনে পাহাড়। অ্যাকচুয়ালি পিছনের সাইডেও কিন্তু পাহাড় আছে, পিছনের সাইডটাও কিন্তু পাহাড়। এই যে হ্যাঁ, ঠিক আছে। আমরা হোটেল থেকে চেক আউট হয়ে গেলাম, এখন যাচ্ছি আরাফাত ময়দানে। এই সেই মক্কা শহর ছেড়ে আমরা বের হয়ে যাচ্ছি। পবিত্র আরাফাত ময়দানে যাচ্ছি। এই যে আরাফাতে যাওয়ার সময় একটা টানেল পড়ে, এটাকে বলে কিং ফাহাদ রোড টানেল। এই টানেল দিয়ে যেতে হবে।
আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম। এই যে বড় পাহাড়টা দেখছিলাম, পাহাড়ের মাঝখান দিয়ে টানেলটা পাহাড় কেটে। আমরা যাচ্ছি ঐতিহাসিক আরাফাত ময়দানে। যখন বড় হজ হয় তখন বড় হজ হয়ে যে আরাফাতের পাশে যে হাজিরা থাকে, এই যে টেন্টগুলো, এই টেন্টগুলো সবগুলাই কিন্তু হাজিদের জন্য করা। এই যে হাজিদের টেন্ট, মানে হাজার হাজার টেন্ট, এখানে হাজার হাজার টেন্ট, এগুলো একবারে পার্মানেন্ট টেন্ট। যদিও প্রত্যেক হজের সময় আবার টেম্পোরারি অনেক টেন্ট বানায় অন্যান্য অঞ্চলে, বাট এইটা হলো আরাফাতের খুব কাছে আর কি, আরাফাত ময়দানের খুব কাছে এই টেন্টগুলো। তো এখানে হাজার হাজার হাজি থাকে বড় হজের সময়। আজকে যে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশে অনেক মেঘ আছে। এই যে আমরা যাচ্ছি আরাফাত ময়দানের দিকে, এদিকে অনেক পাহাড়। আরাফাত ময়দান পবিত্র কাবা বা মক্কা শরীফ থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আরাফাত ময়দানটি আমাদের পুরো পৃথিবীতে মুসলমানদের জন্য খুবই ঐতিহাসিক একটি স্থান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ী হজের ভাষণটি কিন্তু এই আরাফাত ময়দান থেকেই দিয়েছিলেন। সব হাজিদের টেন্ট, এই পাশটা পুরো হাজিদের টেন্ট। পাশটাতে হলো ওই যে শয়তানকে যে পাথর মারে, এই এরিয়াটা হইলো এইটা, যেখানে এসে শয়তানকে পাথর মারে। এই জায়গাটা হলো বড় হজের সময় সকল হাজিকে যে পশু কুরবানি দিতে হয়, তো এই টেন্টগুলাতেই, এই শেডগুলাতেই যত রকম পশু রাখা হয়, বিশেষ করে উট, দুম্বা, ছাগল থেকে শুরু করে সকল পশু এখানে রাখা হয়। তো এখান থেকেই হাজিদের পশুগুলাকে নেওয়া হয়, নিয়ে কোরবানি করা হয়। আর বিশেষ করে এখানে লক্ষ লক্ষ পশু থাকে। প্রতি বছর আরবি জিলহজ মাসের 9 তারিখে যে হজটা হয়, ও হজের সময় এই আরাফাত ময়দানে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মানুষ একসাথে সমবেত হয় হজ করার জন্য। তো এই সকল মানুষের যে কুরবানিটা দিতে হয়, এই কুরবানির পশুগুলাই কিন্তু এই শেডগুলাতে থাকে। তো এই শেডগুলা কিন্তু বিশাল জায়গা জুড়ে এই শেডের অবস্থান। আরাফাত স্টার্টস হিয়ার। আরাফাত এখান থেকে এই যে আমরা আরাফাত ময়দানে এন্টার করলাম, মানে এখান থেকে আর কি আরাফাত ময়দানের এরিয়াটা শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে। এই যে দেখেন বিদায় হজের সময় সব মানুষ এইদিকে থাকে না, বিদায় হজের ভাষণে। তো এই যে আরাফাত ময়দান থেকে, এই যে আরাফাত ময়দানের গ্রাউন্ড, আমরা দেখি যদি আমরা ইয়ে পর্যন্ত যেতে পারি, সেখান থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণটা দিয়েছেন, যদি সেই পর্যন্ত যাওয়া যায় বা সেটা যদি দেখাতে পারি আর কি। এখানের মধ্যে দেখাচ্ছে যে ক্যাম্প নং সব কিছু দেখাচ্ছে। এই যে এটাই পুরো আরাফাত ময়দান। এই যে হজের সময়, বড় হজের সময় সব হাজিরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসে। তো এই এলাকাটার মধ্যে মনে করেন যে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ হাজি একসাথে সমবেত হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফাত ময়দানে তার বিদায় হজের লাস্টের যে ভাষণটা আছে সেটা দিয়েছিল। এই জন্য এটা কিন্তু অনেক মানে ঐতিহাসিক একটা জায়গা, অনেক পবিত্র একটা জায়গা মুসলমানদের কাছে। এই যে এই পাঁচটা পুরোটা হলো মাশাআল্লাহ। এই সে আরাফাত ময়দান। এই যে এই পাহাড়ের উপরেই ওই যে পাথরের খণ্ডটি আছে, যে একটা মিম্বারের মতো। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার বিদায় হজের ভাষণ দিয়েছেন এখানে দাঁড়িয়ে। আর এই যে এই পুরো অঞ্চলটা হলো আরাফাত ময়দান, যেটা হজের সময় এই অঞ্চলে লাখ লাখ হাজি একসাথে সমবেত হয়। এই যে আমরা আসলাম যদি একটু সন্ধ্যা হয়ে গেছে আরাফাত ময়দানে। এখানে আমাদের কিন্তু মানে চারপাশে এরকম অনেক বড় বড় ফ্যান দেওয়া আছে, যে এটা সবসময় মানে বিশেষ করে যখনই দর্শনার্থীরা এখানে আসছে হজের সময় তখন সেগুলো চালু থাকে, হাজিদের জন্য করছে যেন গরম অনুভূতিটা একটু কম হয়। এই যে এখন যে আমরা আসলাম এখনো সবগুলা ফ্যানে কিন্তু চালু আছে, যে ফার্স্টটাতে। এই যে আমরা বসে আছি আরাফাত ময়দানের নিচে। এই যে অনেক যারা যে উমরা করতে আসছে পুরা একটা গ্রুপ আসছে, এখন পুরো একটা গ্রুপ আসছে, তারা সবাই এই যে পাহাড়টাতে উঠবে। ওই উপরে দেখা যাচ্ছে এই যে এখানেই কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে তার বিদায় হজের যে ভাষণ সেটি দিয়েছিলেন মুসলিম উম্মার প্রতি। পুরো একটা গ্রুপ আসছে তারা দেখার জন্য, এরা সবাই উমরা করে এখন এদিকে আসছে আরাফাত ময়দানটা দেখার জন্য। আমরা মক্কার আরাফাত ময়দান দেখা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা মক্কা থেকে বের হয়ে যাচ্ছি, আমরা আবারও সেই তায়েফের আল-হাদা মাউন্টেন রোডটা ধরেই রিয়াদের দিকে যাব, তারপর রিয়াদ থেকে আবার দাম্মামে পৌঁছাবো। এরপরে দাম্মাম থেকে আরও 4-5 দিন পরে আমরা দুবাইতে চলে যাব আর কি। এই যে আমরা মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসলাম, পাহাড়ের এত উপরে উঠলাম যে মেঘ বেশি বেশি পাহাড়ে বাড়ি খাচ্ছে, আর সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা মেঘ, কিন্তু মেঘ উঠতেছে। রিয়াদে যাওয়ার পথে তাইফে নামলাম। তাইফে অনেক সুন্দর দোকান আছে, একবারে অনেক সুন্দর, অনেক বোরকার দোকান, ইয়ের দোকান। তাইফে সবসময় মনে হয় বৃষ্টি হয়, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখানে অনেক বোরকার দোকান আছে, যে এখানে একটা বোরকার দোকান, অনেক সুন্দর বোরকার দোকান। আমরা রিয়াদে চলে আসলাম, রিয়াদ থেকে দাম্মাম পৌঁছে যাব আমরা সকালবেলায়। আজকে আমরা আলকোবারে আসলাম ডিনার করার জন্য। আগামীকালকে আমরা সৌদি থেকে চলে যাব দুবাইয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে চিন্তা করলাম সবাই মিলে একটু ডিনার করে যাই। এটা আলকোবারে একটা খুবই পরিচিত রেস্টুরেন্ট, এখানে বিশেষ করে লোকালরা খাবার খেতে আসে। এই যে আমরা সৌদি থেকে দুবাইতে ব্যাক করতেছি। এই যে এই হাতের বাম পাশটা হলো যে কাতারে যাওয়ার রুট, আর ডানের দিকে চলে যাচ্ছে যেটা সোজা, সেটি হলো আমরা দুবাইতে যাচ্ছি। হাতের বাম পাশটা হলো কাতার। আজকে সৌদি থেকে দুবাই ব্যাক করতেছি। এই যে সৌদি সাইডের ইমিগ্রেশন শেষ, এখন দুবাই সাইডের ইমিগ্রেশনে যাচ্ছি। আজকেও যেহেতু শুক্রবার, একবারে মানে আগে পিছিয়ে কোনো গাড়ি নেই, শুধু আমি একাই যাচ্ছি, ইমিগ্রেশন পার করতেছি। এই যে এখনো সৌদির সাইডের ইমিগ্রেশনের মধ্যেই আছি, জাস্ট পাসপোর্ট কন্ট্রোলটা শেষ, একটু পরে সম্ভবত কাস্টমস আসবে। তো কাস্টম শেষ করে সৌদি সাইডের কাস্টম শেষ করে যাইতে হবে ইয়ের কাস্টমসের দিকে, সরি ইউএই সাইডের পাসপোর্ট কন্ট্রোলে। যে সামনে দেখা যাচ্ছে যে সৌদি আরবের ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ সব কিছু। দুই দেশের বর্ডার যেখানে ইমিগ্রেশন কন্ট্রোল হতো ওই এলাকাগুলো এরকম। এই যে ডান পাশেরটা পুরো শুধু বড় বড় ট্রাক, যেটা
ট্রাক বাস ওগুলো যাচ্ছে। আর যে এই পাশেটা হলো যে প্রাইভেট কার যাচ্ছে, এই যে ওই পাশ দিয়ে আসতেছে, আর আমরা এই যে এদিক দিয়ে সৌদি থেকে চলে যাচ্ছি আর কি। এই হলো লাস্টের সেটা একবার শেষ। এখন আমরা আছি ইউএই এবং সৌদি যে মধ্যবর্তী যে অবস্থাটা আছে, ওই যেটা বলে যে সবগুলো দেশের সীমান্তের মধ্যে একটা নোম্যান্স ল্যান্ড আছে। এখন আছি নোম্যান্স ল্যান্ডে। এই যে সৌদি ইমিগ্রেশন শেষ হওয়ার আগে জাস্ট প্রতিটা মানুষ হিসাবে একটা করে টিকিট রিসিপ্ট দিচ্ছিল, ওই রিসিপ্টগুলো রেখে ছেড়ে দিচ্ছে। এরপর থেকে আর সৌদির দিক থেকে আর কোনো চেকিং নেই। এরপরে হলো যে ইউএই দিকে চেকিংগুলো হবে আর কি। ইউএই থেকে সৌদিতে যাওয়ার বাস ট্রাকের বিশাল একটা লাইন আছে। অ্যাকচুয়ালি সবগুলোই যে ট্রাকের বিশাল লাইন, তো এগুলা কাস্টম শেষ করে এগুলো ঢুকবে আস্তে আস্তে। এই যে সামনে দেখা যাচ্ছে ইউএই এবং সৌদির যে যৌথ ফ্ল্যাগ, বাম পাশে দেখা যাচ্ছে ইউএই এবং সৌদির যৌথ ফ্ল্যাগ। এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউএই। ওয়েলকাম টু ইউএই এর ভিতরে এই যে প্রথম যে সিকিউরিটি চেক আছে ওটাতে অ্যাপ্রোচ করতেছি, ইউএই সাইডের সিকিউরিটি চেক। যদিও এখানে কেউই নাই, আরও সামনে গিয়ে হবে পাসপোর্ট কন্ট্রোল। আজকে শুক্রবার, নামাজের দিন, অত গাড়ি নেই, গাড়ির কোনো চাপ নেই। এই যে এই লাইনটা ওপেন আছে, এই যে এখানের মধ্যে লেখা আছে এটা একবারে অটোমেটিক এক্সরে মেশিনের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা অটোমেটিক এক্সরে মেশিনের ভিতর দিয়ে শেষ করে এই যে সামনে এই কাউন্টারটা হলো ইমিগ্রেশন কন্ট্রোল পয়েন্ট, যেখানে আমাদের ইউএই সাইড থেকে পাসপোর্টটা নেবে। এই সামনে হলো কাস্টমস, সম্ভবত হ্যাঁ সামনে হলো কাস্টমস। কাস্টমস আসছে, আমরা কাস্টম শেষ করে ঢুকতে হবে। যাক, অবশেষে আমরা ইমিগ্রেশন এবং কাস্টম শেষ করে ইউএই সাইডে ঢুকে পড়লাম। কোনো অসুবিধা হয় নাই, এমনকি এবার কাস্টমসে গাড়ি ডিকি পর্যন্ত খোলে নাই, কোনো চেকই করলো না বলতে গেলে, জাস্ট বললো চলে যাও। তো এখান থেকে এখন আমাদের বাসার দূরত্ব হলো প্রায় 500 কিলোমিটার, 500 কিলোমিটার থেকে একটু বেশি, যেটা আমার ড্রাইভ করতে হবে আরও 4 ঘন্টার মতো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।